আজ তোমাদের এমনই এক ভূতের কাহিনী শোনাচ্ছি। এ কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত, কাজেই এটা যে নির্ভেজাল সত্যি কাহিনী এ বিষয়ে তোমাদের কাছে আমি হলফ করে বলতে পারি। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি করেন না, বেসরকারি অফিসের আইনি বিভাগের উচ্চপদস্থ অফিসার। থাকতো পাইকপাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা। জীবন দুজনের বেশ ভালোই কাটছিল। ছুটির দিন সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হলো। পাত্রও উচ্চশিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানার আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো। আপনি তো অনেক কিছুরই সন্ধান রাখেন, আমাকে একটা বাড়ি খুঁজে দিন না। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে। খানতিনেক কামরা, বারান্দা, বাথরুম, আবার এরই মধ্যে এক ফালি উঠানো আছে। সেই অনুপাতে ভাড়াও খুব বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন। এ বাড়ি আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেদিনই 2 মাসের ভাড়া আগাম দেওয়া হলো। মাসখানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে। উঠানের পাশে সারি সারি টব, দেশি ফুল, বেল, জুঁই যেমন আছে তেমনি বিদেশি ফুল, ডালিয়া, পপি, হলিহকও রয়েছে। এমন বাসা খুঁজে দেবার জন্য আরতি, আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেক দিন আরতির সঙ্গে দেখা হয়নি। অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল। সেখানে মাস 3 কাটিয়ে কানপুর, সেখানেও 1 মাসের ওপর লেগে গেল। কলকাতা ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছি। আরতি এসে ঢুকলো। প্রথম নজরেই মনে হলো চেহারা একটু ম্লান। আরতি ভিতরে চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার ওপর বসে আছে। কি বলো, শরীর খারাপ নাকি? চেহারাটা কেমন যেন দেখাচ্ছে। রাত্রে একেবারে ঘুম হচ্ছে না। সে কি, ডাক্তার দেখাও, নইলে শক্ত অসুখে পড়ে যাবে। না, ডাক্তার কিছু করতে পারবে না। তার মানে? মানে বাড়িটা ঠিক ভালো নয়। সে কি, স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস তো প্রচুর। না, সেসব কিছু নয়, অন্য ভয় আছে। আমি ঠিক বুঝতে পারছি না। আরতি কিছুক্ষণ কি ভাবল, তারপরে আস্তে আস্তে বলল, ও বাড়িতে না আমরা দুজন ছাড়াও অন্য একজন আছে। অন্য একজন আছে? হ্যাঁ, তাকে মধ্যে মধ্যে গভীর রাতে দেখা যায়। অন্য লোক হলে কথাটা হয়তো হেসে উড়িয়ে দিত, কিংবা হয়তো শুনতেই চাইতো না। কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে বলল, দড়ি হাতে নিয়ে
রাত্রে একটা লোক ঘুরে বেড়ায়, জানো? এরকম যখন ব্যাপার, তখন না হয় এ বাড়ি ছেড়ে দাও, অন্য কোথাও বাড়ি খুঁজি। তাতেও মুশকিল। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেওয়াল ভেঙে চুরে আমি দুটো ঘর বাড়িয়েছি। বাইরেরটা চুনকাম করেছি, ভেতরেও রং দিয়েছি। গ্যাস বসাবার জন্য রান্নাঘরে অনেক অদল বদল করেছি। অবশ্য এসব বাড়িওয়ালার মত নিয়েই করেছি। ভাড়ার থেকে মাসে মাসে কিছু টাকা কেটে রাখছি। সে টাকা শোধ করতে বছর 2-1 লাগবে হতে পারে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার যে অনেক টাকা লোকসান হয়ে যাবে। একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব, তিনি কি বলেন শুনি। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ভূত আছে কি নেই। এখনও অবধি আমরা গল্পে শুনলাম আরতি ও তার স্বামী আশিস গিয়ে উঠেছে কালীঘাটের একটি বাড়িতে, এবং সেই বাড়িতে যাওয়ার পর তাদের সঙ্গে ঘটে চলেছে কিছু ভৌতিক অভিজ্ঞতা। আরতি দেখে রাতে বাড়ির মধ্যে একটি লোক ফাঁসির দড়ি হাতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। কে সেই লোক এবং কি তার উদ্দেশ্য? সে কি আসলে মানুষ নাকি অন্য কিছু? চলুন শুনে ফেলা যাক গল্পের পরবর্তী অংশ। গল্প পাঠে নন্দিনী এবং অন্যান্য চরিত্রে অঙ্কিতা এবং প্রবাল। গল্পের সূত্রধার আমি প্রবাল। স্টে টিউনড। দিন দুয়েকের মধ্যেই বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম। ঘোরতর কৃষ্ণবর্ণ, বিপুলকায়। কলকাতায় কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসা। একটা ইজি চেয়ারে বসেছিল। আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, পারল না। কি খবর আমার কাছে হঠাৎ? আরতির কাছে শোনা সব কিছু বললাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, ঠিক করে বলুন তো, ও বাড়িটার কোনো দোষ আছে? আগে দোষ মানে? মানে কেউ ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিলেন, আগের কোনো ভাড়াটে? এর আগে মাত্র 2 ঘর ভাড়াটে ছিল। অপঘাতে তো দূরের কথা, এমনি মৃত্যু কারোর হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে, তখন কি সব ভূত প্রেতের কাহিনী আপনি আমদানি করছেন? তর্ক করলাম না। অনেক বিষয় আছে তর্ক করে বোঝানো যায় না, স্থূল উদাহরণ দেওয়া যেখানে সম্ভব নয়। চলে এলাম। তারপর মাস 2 আরতির কোনো খবর নেই। আমি নিশ্চিন্ত। যাক, অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কোটরগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি হে, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু জল হবে? জল শুধু খেলো না, মুখে চোখেও দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জে ওর দিদির বাড়িতে দিয়ে এসেছি। কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না। কেন, কি হলো? আরতির কাছে তো কিছু কিছু শুনেছেন না আশা করি। আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি, কোনো শব্দও শুনিনি। সেই জন্য এতদিন আমি আরতিকে শুধু ঠাট্টা করতাম। তাছাড়া ভূত আত্মা ওসবে আমার কোনোদিনই কোনো বিশ্বাস নেই। কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম। বাস বন্ধ, ট্যাক্সি কিচ্ছু পাচ্ছিলাম না। কিছুটা হেঁটে তারপর
ট্রামে বাড়ি পৌঁছাতে প্রায় 12টা হয়ে গেছিল। আরতি খুব চিন্তায় পড়েছিল। আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি যেন একটা লাগলো। বাথরুমে আবার কে কি রাখলো আমি ভাবছিলাম। একটু বাতিটাও কমজোর ছিল, কিন্তু সে বাতি তো দেখতে কোনো অসুবিধে হলো না। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বাথরুমটা অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া, আগে টালির ছাদ ছিল। আমরাই খরচা করে অ্যাসবেস্টাস দিয়েছিলাম। উপরে 2টো কাঠের কড়ি, একটা কড়িতে দেহ ঝুলছে, গলায় দড়ির ফাঁস, মাথাটা একদিকে কাত হয়ে পড়ে আছে, 2টো চোখ হাত বোঝা, জিভটা অনেকখানি বের হয়ে গেছে। বোধহয় জিভের ওপর দাঁতের ছাপ পড়েছিল, তাই জিভটা কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছিল। কিছুটা দেহের ওপর, কিছুটা মেঝেতে রক্ত পড়ছিল। পরনে আধ ময়লা ধুতি, কাঁধে পইতে। মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকে গিয়েছিল। আমি সব কিছু ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠেছিলাম। আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকারে ছুটে এসে বাথরুমের দরজা খুলে দাঁড়িয়েছিল। প্রথমে সে বুঝতে পারেনি, তারপর ওপর দিকে চোখ যেতেই ও মাগো বলে মেঝের ওপরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। আরতির মুখে জলের ঝাপটা দিয়ে কোনো রকম জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর বিশ্বাস করবেন না, বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কিভাবে যে কাটালাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে যখন তার দিদির বাড়িতে আনলাম, তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে, 2টো চোখ পুরো লাল। আমি চুপ করে সব শুনলাম। আশিসের কথা শেষ হতে জিজ্ঞাসা করলাম, আরতি এখন কেমন আছে? খুব একটা ভালো নয়। বিকারের ঘোরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়ি হাতে, আমি এখানে থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো, এইসবই বলছে। অবশ্য আরতির জন্য খুব একটা চিন্তার কিছু নেই, ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছে হলো। এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে। সে হয়তো আত্মহত্যা করবার নির্জন একটা জায়গা খুঁজছিল। তাই আশিসকে বললাম, চলো একবার নিজের চোখে দেখে আসি। তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছো, তা তো নাও হতে পারে। পুলিশে খবর দেওয়াও তোমাদের একটা কর্তব্য, তারা এসে মৃতদেহের ভার নেবে। আশিস আমার সঙ্গে চলল। তালা খুলে ভিতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম। কোথাও কিচ্ছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কই হে, কোথায় তোমার ঝুলন্ত দেহ? রক্তের একটি ফোঁটাও তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত। সব চোখের ভুল, বুঝলে? আশিস মাথা নাড়ল।
দুজনেই কি ভুল দেখলাম? ওরকম হয়, একজনের ভয় আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তুমিও দেখো না, কাল রাতে তুমি যদি সত্যিই ওরকম একটা দৃশ্য দেখে থাকো, তাহলে আজ কোথাও কিছু নেই, তা কি হতে পারে? এইখানটাই তো দেখেছিলে। মুখ তুলে ওপরের দিকে দেখেই আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল। বুকের দাপাদাপি এত জোরে যে ভয় হলো স্পন্দন থেমে না যায়। ও দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি। আরও অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প দুলছে, অথচ কোথাও বাতাস নেই। বাইরে বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগই নেই। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তা হওয়াও সম্ভব নয়। কোনো যুক্তি তর্ক বিস্তার করেও সমাধান করতে পারলাম না। আরতিরা আর ও বাড়িতে ফিরে যায়নি। ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল, আর্থিক লোকসান সত্ত্বেও। এ ঘটনার প্রায় মাস তিনেক পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি। হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বেঞ্চে বসে আছে। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, মশাই, সত্যি কথা বলুন তো, বাড়িটার কী রহস্য? আমার আত্মীয়টি তো থাকতে পারল না, পালালো। প্রথমে কিচ্ছুতেই বলবে না, অবশেষে আমার পীড়াপিড়িতে বলল, আসলে এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল। তা প্রায় বছর 10 আগে। পেটে প্রচুর ব্যথা করতো তার। বাড়ির সবাই বাইরে কোথাও একটা নেমন্তন্ন খেতে গিয়েছিল। তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয়। তারপর থেকে যে ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন? সত্যি কথা বলতে কি, চেষ্টা করেছি, অনেকবার করেছি। প্রত্যেকবার কিছু না কিছুভাবেই জিনিসটা আটকে যায়। বুড়োর আত্মীয়রা গয়া গেছিল পিণ্ডদান দিতে। 3 দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি, ধর্মশালা থেকে তারা বেরোতেই পারল না। আমি নিজে একবার গিয়েছিলাম। ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে 1 মাস হাসপাতালে ভর্তি ছিলাম। পুরোহিত দিয়ে শান্তি সস্তায়নের আয়োজন করার অনেক চেষ্টা করেছিলাম, সেখানেও বিপদ। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙড় তার মাথায় পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের উপরে লুটিয়ে পড়ল। ব্যাস, তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে রাজি হলো না। এবার কি করি বলুন তো? সে উত্তর দিতে পারিনি। একটা কথা শুধু মনে হয়েছে। পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যায়, প্রেতজনী বলে কিছুই নেই, তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যান। বাড়িটা এখনো খালি। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ কোনো কিছুর জন্য দায়ী থাকব না, এই মর্মে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে শুনছিলেন
হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভূত আছে কি নেই। গল্প পাঠে নন্দিনী, আরতির চরিত্রে অঙ্কিতা, আশিস এবং বাড়ির মালিকের চরিত্রে প্রবাল, সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল, পোস্টার ডিজাইন প্রবাল এবং ব্রতপ্রিয়া, পর্ব পরিচালনায় প্রবাল। আশা করি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল শেষে আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে টিউনড উইথ আস। গল্প বলা কাজ অফিসিয়াল, ইয়োর গল্প পার্টনার।